হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই গতদিনে আমরা যে ন্যারেশন বলেছিলাম মাত্র 6টি সূত্র দিয়ে সেটা শেষ করব। আজকে আমরা তার বাস্তব রূপ দিতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদিও একটু বড় হয়, কিন্তু ভিডিওটির শেষে আমরা এমন কিছু টিপস বলবো যাতে সত্যিই তুমি এই 6টি সূত্র দিয়েই কেবল নারেশন করতে সম্ভব হবে। যারা টেন্সে খুব ভালো আছো তাদের ক্ষেত্রে 6টি সূত্রও প্রয়োজন পড়বে না, অর্থাৎ 4টি সূত্রেই সম্ভব হবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, যারা স্কুল পর্যায়ে রয়েছে অথবা ধরো ক্লাস 8, তারা যদি নারেশন করতে চাও তাদেরকে গতদিনের ভিডিওটিও দেখতে হবে, তারপরে তারা এখানে আসবে। যদি গতদিনের ভিডিওটি না দেখো তাহলে এটাতে তোমরা বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, আমি বলবো তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছে তারা ধৈর্য ধরে না টেনে দেখবে। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, হয়তো একবার তুমি সাবস্ক্রাইব করতেই পারো। সুতরাং আমি বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখার জন্য। এতে তোমাদের সাহায্য হবে, যেমন তোমরা বিভিন্ন ভর্তি চাকরির পরীক্ষাতে প্রতিযোগিতা করতে পারবে অনায়াসে। যারা স্কুল পর্যায়ে রয়েছে তারা করতে পারবে, তাদের পাংচুয়েশন সহজেই করতে পারবে, শূন্যস্থানে সহযোগিতা পাবে। যারা কলেজ পর্যায়ে রয়েছে তাদের তো আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশনে আসতে হয়। সুতরাং সেটা তো যারা ন্যারেশন যারা চেঞ্জ করতে পারে না তারা কি করে সেটা করবে। কিন্তু আমি বলবো, হ্যাঁ, এই একটি মাত্র ভিডিও দেখার পরেই তুমি সেটা পারবে, যদি তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ভালোভাবে করতে পারো। তো ভিউয়ার্স, আমরা আর কথা না বলে আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, এখানে আমরা লিখে রেখেছি 3টে সূত্র অলরেডি আমরা লিখে রেখেছি। আমরা বলেছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টিং স্পিচ এর ভার্ব অপরিবর্তনীয়, অর্থাৎ রিপোর্টিং স্পিচের ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। ভিউয়ার্স, এখন আমরা উদাহরণটা লিখব। তাহলে রিপোর্টিং ভার্ব আমি যদি বলি, Kamal says, I am ill. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেইজ যদি রিপোর্টিং ভার্ব হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর রিপোর্টিং স্পিচ আই এম ইল, এখানে এম ভার্বটা তাও প্রেজেন্ট ইনডিফিনিট বোঝা যাচ্ছে। তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমা কোটেশন তুলে দেওয়ার জন্য আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইজ ব্যবহৃত হয়, তাহলে আমরা বলবো সেইজ। তাহলে কামাল সেইজ দ্যাট, এই অ্যাসার্টিভের জন্য প্রশ্নে সেইজ আছে, আমি সেইজ রাখলাম। কামাল সেইজ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কমা কোটেশন তুলে দেওয়ার জন্য দ্যাট বলবো। এখন কামাল বলছে আমি অসুস্থ, তাহলে কামাল, আই যদি কামাল হয় তাহলে আমরা এখানে আই এর পরিবর্তে লিখব হি। আর আই এর সাথে এম হয়, হি এর সাথে ইজ হবে, হি ইজ ইল। অর্থাৎ এটা এখন ঠিক আছে কিনা তুমি এটা কিভাবে বুঝতে পারবে? দেখো, আমরা জানি কনজাংশনের উভয় দিকে ভার্ব একই টেন্স হয়। এই যে এখানে দ্যাট আছে, এটা একটা কনজাংশন, এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে ইজ, আর এদিকে সেইজ প্রেজেন্ট টেন্সে, তাহলে কনজাংশনের উভয় দিকে একই রকম হয়। এই যে কনজাংশনের উভয় দিকে একই রকম হয়, এটা শুধুমাত্র চিরন্তন সত্য হলে সেই অংশ অপরিবর্তিত থাকবে, তাহলে সেটা কেবল ভিন্ন হবে। তা না হলে
কনজাংশনের উভয় দিকে একই টেন্স থাকবে সব সময়। আমরা এটা দেখাইলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট দেই তাহলে কি হবে? কামাল হ্যাজ সেড I am eating rice. এখানে দেখা যাচ্ছে হ্যাজ সেড প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা কোটেশন তুলে দেওয়ার জন্য আমি দ্যাট বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, তাহলে এখানে সেইড আছে, তাহলে আমি লিখতে পারি হ্যাজ সেইড। কামাল হ্যাজ সেইড। কনজাংশন দ্যাট, এই পাশে প্রেজেন্ট পারফেক্ট। আই হলো এখানে কামাল, আমি হি বলতে পারি, আই এর সাথে এম হয়, হি এর সাথে ইজ ইটিং রাইস। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা কনজাংশন, এদিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এদিকে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ দুই দিকে কনজাংশনের একই রকম অবস্থা টেন্সের দিক থেকে। সুতরাং ভিউয়ার্স, আমি আর ফিউচারেরটা দেখালাম না, এই গেল আমাদের একটা সূত্র। আমরা দ্বিতীয় সূত্রের কথা বলবো। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ এর ভার্বও অনুরূপ পাস্ট টেন্স হয়। এখন অনুরূপ বলতে আমি এইভাবে বলবো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাজ হ্যাভ আর V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে হ্যাজ বিন হ্যাভ বিন আর আছে ভার্বের সাথে আইএনজি। পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি নাই, পাস্ট কন্টিনিউয়াসে আছে ওয়াজ ওয়ার আইএনজি, পাস্ট পারফেক্টে আছে হ্যাড আর V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে হ্যাড বিন আর আইএনজি। তাহলে আমি যদি এর উদাহরণ লিখতে যাই, তাহলে যদি বলি কামাল সেইড কমা কোটেশন শুরু আই এম ইল। ভিউয়ার্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমা কোটেশনের জন্য হবে দ্যাট, আর সেইড অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাহলে সেইড। তাহলে কামাল সেইড দ্যাট, আই হলো কামাল, আমি বলবো হি। এখন আই এর সাথে এম হয়, হি এর সাথে যদি আমি ইজ লিখি তাহলে দেখো আমার কত বড় ভুল হয়ে যাচ্ছে। কেমন? আমি যদি এখানে এই যে দ্যাট কনজাংশন, এইদিকে আছে প্রেজেন্ট টেন্স, এদিকে আছে পাস্ট টেন্স, তাহলে হইল না। তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার টেন্সটা ঠিক হলো না। তাহলে এই ইজের পরিবর্তে আমাকে লিখতে হবে ওয়াজ, অর্থাৎ দেখো এখন এদিকে পাস্ট টেন্স হলে এদিকেও পাস্ট টেন্স, তাহলে কনজাংশনের উভয় দিকে একই রকম। অর্থাৎ টেন্স যদি তুমি কম জানো তাতেও তোমার কোনো ন্যারেশনের সমস্যা হচ্ছে না। অর্থাৎ তুমি শেষ পর্যন্ত বলবে হয়তো আমার জায়গায় দাঁড়িয়ে যে সত্যিকারের 6টি সূত্র লাগছে না, শুধুমাত্র কিছু বাহ্যিক জ্ঞান থাকলেই যথেষ্ট। এখন সেই বাহ্যিক জ্ঞানটা আমরা শেষে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে পাস্ট ইনডিফিনিট এটা পাস্ট টেন্স, আর এখানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি ওয়াজ লিখলাম, অর্থাৎ যতক্ষণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হবে ততক্ষণ স্পিচের ভার্ব পরিবর্তন হবে। আমি যে সেন্টেন্সটা দেখিয়েছি সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আমি পরিবর্তন করলাম পাস্ট ইনডিফিনিটে। এখন আমি যেটা দেখাবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন আমি দেখাবো।
আমি বললাম ওয়াজ, অর্থাৎ কামাল সেইড আই ওয়াজ ইল। ভিউয়ার্স, এই যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা কোটেশন তুলে দিতে হলে আমি দ্যাট ব্যবহার করব। তাহলে কামাল সেইড দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, এটা অ্যাসার্টিভ, সে কারণে এখানে সেইড চলবে। কামাল সেইড দ্যাট, একটা কনজাংশন আমি দিয়ে দিলাম। আই হলো কামাল, আমি লিখলাম হি। এখন তো আমাকে আমি এখানে আই ওয়াজ ইটিং রাইস লিখি। আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স দেব। আচ্ছা, দেখা যাচ্ছে এই ওয়াজ ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম ইটিং রাইস। তাহলে কামাল সেইড, আমার প্রশ্নটা হলো কামাল সেইড আই এম ইটিং রাইস। তাহলে আই এম ইটিং রাইস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কনজাংশন আমি দ্যাট দিলাম, কিন্তু এম ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমাকে এই পাশে যে আমার সেইড পাস্ট টেন্সে আছে, আমার এই পাশেও পাস্ট টেন্স লাগবে। তাহলে আমি এম লিখতে পারতেছি না, আমি ওয়াজ লিখব। তাহলে হি ওয়াজ ইটিং রাইস। দেখো ভিউয়ার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে গেল। আমি এখন প্রেজেন্ট পারফেক্টে একটা সেন্টেন্স দেখাবো। Kamal said, I have eaten rice. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হলো প্রেজেন্ট পারফেক্ট, আর এদিকে পাস্ট টেন্স। তাহলে এইটা আই হ্যাভ ইটেন রাইস, এটা অ্যাসার্টিভ, কমা কোটেশন তুলে দেওয়ার জন্য দ্যাট বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে। তাহলে কামাল সেইড দ্যাট, এটা একটা কনজাংশন। আই হলো কামাল, আমি আই এর পরিবর্তে লিখলাম হি। এখন এই পাশে যে পাস্ট টেন্স, এই পাশেও তো আমার পাস্ট টেন্স লাগবে। আমি তো হ্যাজ লিখলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, আই এর সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাজ, তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আমি এখানে হ্যাড লিখে দেব। তাহলে হি হ্যাড ইটেন রাইস। তাহলে দেখো হ্যাড ইটেন, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে ছিল স্পিচটা, আমি পাস্ট পারফেক্টে করে দিলাম। এই যে হ্যাডের পরে ভার্বের ভিতরি, অর্থাৎ এখানে হ্যাডের পরে ইটেন। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সূত্র। আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আর দেখালাম না। আমার বিশ্বাস যদি এই 3টে বুঝে থাকো, তোমরা 4 নম্বরটাও বুঝতে পারবে অনায়াসে। আমি এখন 3 নম্বর সূত্রে চলে যাচ্ছি। 3 নম্বর সূত্রটা হলো উই কিউব, অর্থাৎ উইয়ের 3 ধরনের প্রশ্ন থাকে। 3টে সূত্র আছে উই দিয়ে। 1, উই দ্বারা যদি মানব জাতি বোঝায় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এখন উই দ্বারা মানব জাতি, যেমন দ্য টিচার সেইড, the teacher said we are mortal, আমরা মরণশীল। প্রথম শর্ত হলো ভিউয়ার্স, এটা চিরন্তন সত্য কথা, এটার কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় কথা হলো উই দ্বারা মানব জাতি বোঝাচ্ছে আমরা, এখানে টিচারও তার ভিতরে আছে, সুতরাং উই এর কোনো পরিবর্তন হবে না। ধরো আমি যদি উইকে আমি দে বলি, তারা, তার মানে টিচারের ফ্যামিলি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। সুতরাং এটা হলো এই মানব জাতির ভিতরে টিচারও আছে, এখানে কোনো পরিবর্তন হবে না উই। তাহলে দ্য টিচার সেইড, এখানে সেইড অবিকল বসে যাবে। এটা যেহেতু উই আর মর্টাল, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে দ্যাটই বসবে। তাহলে দ্য টিচার সেইড দ্যাট, উই থাকবে আর মর্টাল, অর্থাৎ এখানে এটা অপরিবর্তনীয় থাকলো, তাহলে এখানে যদি লেখা থাকতো ম্যান ইজ মর্টাল, তাহলে দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, অর্থাৎ চিরন্তন সত্য সবসময় অপরিবর্তনীয় থাকবে। ভিউয়ার্স, এখন আমি দেখাবো ওই বক্তা এবং কাউকে উদ্দেশ্য করে বললে তা স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়। ওই বক্তা
Kamal said, we will go to Dhaka with সুমন। ভিউয়ার্স দেখো, কামাল হলো কামাল সেড, এটা পাস্ট টেন্সে। উই উইল গো টু ঢাকা উইথ সুমন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কমা কোটেশনের জন্য এখানে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, আমি সেইড লিখলাম। তাহলে কামাল সেইড দ্যাট উই, কামাল বলছে আমরা, এটার ভিতর কামালও আছে। উই বক্তা বলল যে আমরা আগামী দিন ঢাকা যাব। দেখো কামাল বলছে সুমনের সাথে ঢাকা যাবে, কিন্তু তোমার কি ধারণা কামাল কি এই কথাটা নিজে নিজে বলছে নাকি কেউ তার পাশে ছিল তাকে শুনিয়ে বলছে? অর্থাৎ এখানে অন্য কেউ ছিল, কাকে উদ্দেশ্য করে বলেছে। তাহলে উই যদি বক্তা এবং কাউকে উদ্দেশ্য করে বলে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। কেমন পরিবর্তন হবে না? অর্থাৎ সেটা স্বাভাবিক নিয়মে পরিবর্তন হবে, যেভাবে আমরা সচরাচর ন্যারেশন করে থাকি। তাহলে উই বক্তা এবং কাউকে উদ্দেশ্য করে বললে তার স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়। কেমন স্বাভাবিক নিয়ম? কামাল সেইড দ্যাট উই হয়ে যাবে দে। দেখো এই যে এখানে দ্যাট কনজাংশন আর সেইড পাস্ট টেন্স, এইখানে দে হলো সাবজেক্ট, দের পরেরটাও তো পাস্ট টেন্স হওয়া লাগবে, কারণ আমি তো বলেছি কনজাংশনের উভয় দিকে একই টেন্স হয়। সেটা মনে রাখলেই তোমার টেন্সের ঝামেলা শেষ হয়ে যাবে। উইলের আমি পাস্ট করার জন্য আমি উড লিখব, উই উড ভার্বেল লিখব, দে উড আমি ভার্বেল লিখব, গো অর্থাৎ মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দে উড গো টু ঢাকা উইথ সুমন। তাহলে আমি স্বাভাবিক নিয়মে পরিবর্তন করলাম। উইয়ের তৃতীয় সূত্র হলো এডিটোরিয়াল উই থাকলে তা ইটে পরিণত হয়। এখন এডিটোরিয়াল মানে প্রকাশনা, প্রকাশনার কথা বলবে এখানে। যেমন এডিটোরিয়াল উই থাকলে তা ইটে পরিবর্তিত হবে। যদি বলি দ্য ডেইলি স্টার সেইড, দ্য ডেইলি স্টার সেইড we will publish a great article, ভিউয়ার্স এখানে দেখো উই উইল পাবলিশ এ গ্রেট আর্টিকেল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কমা কোটেশনের জন্য আমি দ্যাট ব্যবহার করে দিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, তাহলে আমি সেইড লিখে দিলাম। তাহলে দ্য ডেইলি স্টার সেইড দ্যাট, আমরা, এখানে সাবজেক্ট হলো দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার বলছে আমরা। দেখো একবার ডেইলি স্টার কিন্তু ব্যক্তি না, তাহলে আমরা কি করে হবে? অর্থাৎ ডেইলি স্টার হলো একটা পত্রিকা, একটা প্রকাশনা, আমরা ডেইলি স্টারকে এখানে ইট বলবো। তাহলে উইয়ের পরিবর্তে আমি লিখব ইট। আমি কি এডিটোরিয়াল কথাটা বুঝতে পারলাম? যে দ্য ডেইলি স্টার হলো পত্রিকা, এটা ব্যক্তি না, তাহলে উই কি করে আমরা রাখবো? অর্থাৎ ডেইলি স্টার পত্রিকা, সে কারণে আমি এটাকে ইট লিখলাম। তাহলে উইটা ইটে পরিণত হলো। আর যেহেতু কনজাংশন দ্যাট, দ্যাটের পরে এই পাশে আছে পাস্ট টেন্স সেইড, এই পাশেও সাবজেক্টের পরে পাস্ট টেন্স লাগবে। তাহলে উইলের পরিবর্তে আমি লিখব উড, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবলিশ এ গ্রেট আর্টিকেল। ভিউয়ার্স এই হলো আমাদের তিনটে সূত্র। এখন আমি আরেকটা সূত্র লিখব, সেটা হলো 4 নম্বর সূত্র, সেটা হলো মাস্ট। আমরা মাস্টের সূত্র বলতে গেলে আমরা মাস্টকেও এভাবে সাজাবো, অর্থাৎ মাস্টের আমরা এবিসি দিয়ে সূত্রটা লিখব। প্রথমে আমি বলবো মাস্ট সাধারণত হ্যাড টুতে পরিণত হয়, মাস্ট সাধারণত হ্যাড টুতে পরিণত হয়। মাস্ট সাধারণত হ্যাড টুতে পরিণত হয়।
তারপরেরটা লিখলাম মাস্ট দ্বারায় ভবিষ্যৎকালের বাধ্যবাধকতা বুঝালে তা উড হ্যাভ টুতে পরিণত হয়। আমাদের এটা হলো আমাদের 4 নম্বর সূত্র, এটা হলো 4-এর এ, 4-এর বি, সি। মাস্ট দ্বারায় চিরকালীন বাধ্যবাধকতা বুঝালে তার কোনো পরিবর্তন হয় না। ভিউয়ার্স, আমাদের সূত্র লেখা শেষ। আমার বিশ্বাস হয়তো এটার পরে আর একটা সূত্র আমি তোমাদেরকে দেওয়া লাগবে, তাহলে 6টা নয়, হয়তো 5টাই তোমরা সক্ষম হবে। তাহলে আমরা প্রথম যদি বলি, মাস্ট সাধারণত হ্যাড টুতে পরিণত হয়। কামাল সেইড I must go there. তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাসার্টিভ। তাহলে এই যে এখানে মাস্ট আছে, এটা সাধারণ অর্থে বলছে আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার। তাহলে এই মাস্টকে আমি সাধারণ অর্থ বোঝানোর জন্য আমি হ্যাড টুতে পরিণত করব। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি কমা কোটেশনের জন্য দ্যাট ব্যবহার করতে পারি। তাহলে কামাল সেইড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সেইড চলবে। কামাল সেইড দ্যাট, আই হয়ে গেল কামাল, হি। তাহলে কামাল সেইড দ্যাট হি, মাস্টের পরিবর্তে আমি লিখব হ্যাড টু। হ্যাড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় গো দেয়ার। শেষ। আমরা পরবর্তী সূত্র বলবো, মাস্ট দ্বারা ভবিষ্যৎকালের বাধ্যবাধকতা বুঝালে তা উড হ্যাভ টুতে পরিণত হয়। কামাল সেইড ইফ দ্য landlord increases the house rent, I must not stay here. আমি আর এখানে থাকবো না। দেখো ভিউয়ার্স, এখানে যে মাস্ট কথাটা বলছে, এটা কেমন, কি সাধারণ অর্থে বলছে নাকি ভবিষ্যৎ, সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করছি। কামাল সেইড, কামাল বলল, ইফ দ্য ল্যান্ডলর্ড, যদি বাড়ির মালিক, ইনক্রিজেস বৃদ্ধি করে, দ্য হাউস রেন্ট বাড়ি ভাড়া, আই মাস্ট নট স্টে হিয়ার, আমি আর এখানে থাকবো না। তাহলে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বৃদ্ধি করবেই, কিন্তু যদি প্রত্যেক 2-3 মাস পর পর একবার বৃদ্ধি করে, তাহলে ভাড়াটিয়ার কাছে খারাপ লাগবে। সুতরাং কি দেখা যাচ্ছে, হয়তো এই ধরনের কোনো সিচুয়েশন থেকে সে কথাটা বলেছে, যদি এইবার বাড়িওয়ালা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমি আর থাকবো না, কিন্তু 5 বছর পরে যদি ঠিকই বাড়ি ভাড়া বৃদ্ধি করে, তাহলে কিন্তু
যে বলছে থাকবে না সে কিন্তু আর সেখান থেকে হয়তো যাবে না। তাহলে যদি এইবার বাড়িওয়ালা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমি আর থাকবো না, দেখো এটা কিন্তু ভবিষ্যৎকালের একটু সময়ের কথা বলছি, নির্ঘাত 5 বছরের কথা বলেনি। তাহলে এটা অবশ্যই সাধারণ অর্থ প্রকাশ করেনি, ভবিষ্যৎকালের একটু সময়ের বাধ্যবাধকতা বলেছে। তাহলে আমরা বলতে পারি এই ভবিষ্যৎকালের বাধ্যবাধকতা বোঝানোর জন্য আমি মাস্টের পরিবর্তে আমি লিখব উড হ্যাভ টু, মাস্টের পরিবর্তে আমি লিখব উড হ্যাভ টু। তাহলে ইফ দ্য ল্যান্ডলর্ড, এই যে পুরো সেন্টেন্স এটা অ্যাসার্টিভ, তাহলে কমা কোটেশনের জন্য আমি দ্যাট ব্যবহার করব। তাহলে কামাল সেইড দ্যাট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে। তাহলে কামাল সেইড দ্যাট ইফ দ্য ল্যান্ডলর্ড ইনক্রিজড, কেন আমি ইনক্রিজড করলাম, এই যে এখানে দ্যাট যে কনজাংশন, এই যে সেইড এখানে পাস্ট টেন্সে আছে ভার্বটা, আমি ইনক্রিজড না দিলে তো এটা পাস্ট টেন্স হবে না। ইনক্রিজড দ্য হাউস রেন্ট, কমা আই হলো কামাল, তাহলে হি, এখন মাস্টের পরিবর্তে আমি লিখব উড হ্যাভ, উড হ্যাভ টু আছে, উড হ্যাভ টু লিখলাম আমি, কিন্তু এখানে যে নট আছে উড হ্যাভ টু নট, আমি তো মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু লিখেছি, কিন্তু আমি উড হ্যাভ টু নট। ভিউয়ার্স, এখানে একটা কথা মনে রাখা ভালো, টু এর পরে নট বসে না, কিন্তু নটের পরে টু বসে। তাহলে আমরা এই টু এর আগে নট লিখব, উড হ্যাভ নট টু। আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় স্টে, এখানে ছোট্ট একটা পরিবর্তন আসবে, হিয়ার থাকলে দেয়ার হয়। তাহলে ভিউয়ার্স, নির্ঘাত আমি মাস্টের দুটো সূত্র বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আমি বলবো এখানে মনে রাখতে হবে টু এর পরে নট বসে না, কিন্তু নটের পরে টু বসে। আর হিয়ার ইকুয়াল টু দেয়ার, তাহলে নাও থাকলে দেন, টুডে ইকুয়াল টু দ্যাট ডে। এই কয়েকটা জিনিস যেই তোমরা 8-9 বই খুললে দেখবে যে চার্ট করে দেওয়া আছে, শুধু ওইটুকু তোমরা মনে রাখো, তাহলে টেন্সের ব্যাপারে আসলে ন্যারেশনের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা নেই। যদি তুমি বুঝো কনজাংশনের উভয় পাশে টেন্স একই রকম হয় এবং চিরন্তন সত্য অপরিবর্তিত থাকে, তাহলেই তোমার ন্যারেশনটা সহজ হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা কমা কোটেশন ভালো করে দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি পাংচুয়েশন তোমার করা লাগবে না খুব একটা। আর ইন্টারে ওঠার পরে যখন তোমাকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে দেবে, এখন যেভাবে টেন্সের তুমি পরিবর্তন করছো, অবশ্যই তুমি একইভাবে সেটাকে আবার রিডিউস করবে। এখন আমার মাস্টের শেষ সূত্রটা হলো, মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বুঝালে তার কোনো পরিবর্তন হয় না। ফাদার সেইড you must obey your teachers. দেখো ভিউয়ার্স, এখানেও একটা মাস্ট আছে। এখন প্রশ্ন হলো, এই মাস্টটা কি সাধারণ অর্থে প্রকাশ করছে ভবিষ্যৎকালের বাধ্যবাধকতা নাকি চিরকালীন? তুমি একবার ভাবো, ফাদার সেইড, পিতা বলল, ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, তুমি অবশ্যই তোমার শিক্ষকদেরকে সম্মান করবে। ভিউয়ার্স, একবার ভাবো, ক্লাস 5-এ যখন তোমার টিচার ছিল যে লোকটা, এখন তুমি কলেজে উঠে গেছো, তুমি কি ওই টিচারকে দেখলে অসম্মান করো? না। অর্থাৎ টিচারদের সম্মান এটা চিরজীবনের জন্য। সুতরাং তুমি এখানে কি করতে হবে, তুমি এখানে এই মাস্ট দ্বারা বুঝবে এই মাস্ট চিরকালীন বলছে, তাহলে চিরকালীন মাস্ট বুঝালে, মাস্ট দ্বারা চিরকালীন বুঝালে কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে। অর্থাৎ ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, এটা অ্যাসার্টিভ, তাহলে কমা কোটেশনের জন্য আমি দ্যাট ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, সেটা আমি লিখলাম। তাহলে ফাদার সেইড দ্যাট আই মাস্ট ওবে, ইউ যদি ইউর হয় তাহলে আই হবে মাই টিচার্স। ভিউয়ার্স, আরেকটা সূত্র আমি 6টা দেব না, আমি শুধু 5টা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি 5টা দিয়ে আমি তোমাদের বোঝাতে সক্ষম হই তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। এখন আমি শুধুমাত্র 6 নম্বর সূত্রটা
না দিয়ে শুধু 5 নম্বর সূত্র, আর এই 5 নম্বর সূত্রটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা মডেলস দিয়ে লেখা। 5 নম্বরের ক্ষেত্রে আমি যদি বলি মডেলসের মডেলস থাকলে উইল হবে উড, শ্যাল হবে শুড। তাহলে উইল হবে উড, শ্যাল হবে শুড, ক্যান হবে কুড। এইভাবে আমরা সেগুলো ধরার চেষ্টা করব। কিন্তু আমি বলবো আসলে সেটা তোমার এইটা কোনো সূত্রে পড়ে না, এটা তুমি আগে থেকেই জানো। তাহলে তারপর আমি সেটা বলে দিচ্ছি। যেমন দেখো, Kamal said, I can go there. তাহলে আই ক্যান গো দেয়ার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি কমা কোটেশনের জন্য দ্যাট ব্যবহার করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড চলে, তাহলে কামাল সেইড দ্যাট, আই যদি কামাল হয় তাহলে আমি হি বলবো। এখন এই যে কনজাংশনটা আমি লিখলাম এইদিকে পাস্ট টেন্স, আমি যদি এদিকে ক্যান লিখি তাহলে তো জিনিসটা হচ্ছে না। তাহলে আমাকে ক্যানের পাস্ট ফর্মের জন্য আমাকে কুড আনতে হবে, মডেলসের পরে ভার্বের প্রেজেন্ট কুড গো দেয়ার। তাহলে কি দাঁড়ালো, আমরা 6টা নয় কেবলমাত্র 5টা সূত্র দিয়েই আমরা শিখতে সক্ষম। ভিউয়ার্স, তোমরা এখন শুধু 4টা শিখে নিলেই হয়ে যাবে, অর্থাৎ হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, এই ধরনের একটা চার্ট আছে, সেটা শিখে নিলেই হবে। আর ছোট্ট ছোট্ট কিছু নিয়ম আছে, যেমন গুড মর্নিং, উইস্ট গুড মর্নিং, আর টু নাইট, দ্যাট নাইট, এই কয়েকটা চার্টে দেওয়া আছে। যদি সেই কয়েকটা যদি তুমি শিখে নাও তাহলে আমার বিশ্বাস ন্যারেশান তোমার অতি অল্পতেই, অর্থাৎ মাত্র 2টা ক্লাসে ন্যারেশান শেখা সম্ভব। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের ভিতর বেশি বেশি শেয়ার করবে, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করবে যাতে আমার তৈরি করা প্রথম ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে আমরা পরবর্তী প্র্যাকটিস দেব, পরবর্তী ক্লাস হবে আমাদের ন্যারেশনের উপর প্র্যাকটিস। সে ক্লাসটাতে অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকস থাকবে। কেন সেটা? কারণ তোমার আমরা কিভাবে ডাইরেক্টকে ইনডাইরেক্টে পরিণত করতে হয় এবং ইনডাইরেক্টকে কিভাবে ডাইরেক্টে পরিণত করতে হয় আমি সেটা বোঝাতে সক্ষম হব। আশা করি সেই পর্যন্ত ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।